আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মহসিনা তাবাসসুম মুনিরা পড়াশোনা করছি বাংলাদেশের তৃতীয় সরকারি মেডিকেল কলেজ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আজকে আমরা পড়ব দশম শ্রেণী জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ সম্পর্কে। তো জীবন পাঠ কথাটা থেকে কি বোঝা যাচ্ছে যে জীবনকে পাঠ, তাই না? আমি তোমাদেরকে সরাসরি বই থেকেই পড়াতে পছন্দ করি যাতে তোমাদের বইয়ের সাথে সম্পর্কটা ভালোভাবে গড়ে ওঠে। তাই চলো শুরু করা যাক। তো দেখো, মানব সভ্যতার বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের আত্মরক্ষা। এসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম। তাহলে তোমাদের এমসিকিউতে প্রশ্নটা আসতে পারে যে মানব সভ্যতার বিকাশের বর্তমান শতকের চ্যালেঞ্জ কোনগুলো? এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে, তো তোমরা এটা দাগিয়ে রাখবে। খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের আত্মরক্ষা। তো 3টা পয়েন্ট হিসেবে তোমরা যদি এটা দাগিয়ে রাখো আর একবার যদি দেখে নাও, তাহলে এই বহু নির্বাচনীটা তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে। তারপরে চলো পরবর্তী পেজে আমরা যাই। এখানে আছে এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো। তো চলো আমরা দেখি আমরা পাঠ শেষে কি কি জানতে পারবো। প্রথমে জানতে পারবো জীববিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবো। ওকে। জীববিজ্ঞানের শাখাগুলো ব্যাখ্যা করতে পারবো। ওকে। জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের ধারণা ব্যাখ্যা করতে পারবো। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা মূল্যায়ন করতে পারবো। শ্রেণীবিন্যাসের পদ্ধতিটা কেমন হয় এটা বর্ণনা করতে পারবো। দ্বিপদ নামকরণের ধারণা এবং গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। বাস্তব জীবনে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন হব। আচ্ছা, এখানে একটা ট্রিক্স তোমাদের দেখিয়ে দিই আমি, যে এখানে আমাদের বলে দিয়েছে কি অধ্যায়ের পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো। তার মানে এগুলাই এই অধ্যায় থেকে শেখার মূল টপিক। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমাদের এখান থেকে কি কি শিখতে হবে? আসলে প্রধান শাখাগুলো শিখতে হবে, মানে প্রধান শাখা সম্পর্কে আমাদের একটু ডিটেইলসে জানতে হবে। আর শ্রেণীবিন্যাসের ধারণা, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। শ্রেণীবিন্যাস কিভাবে করা হয় এর পদ্ধতি থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। দ্বিপদ নামকরণ থেকে প্রশ্ন আসতে পারে, যে দ্বিপদ নামকরণ কাকে বলে, আবিষ্কারককে, বা প্রাণীর দ্বিপদ নামকরণ কি কি নিয়ে গঠিত, কার কি দ্বিপদ নামকরণ। তো এই ধরনের কোশ্চেন আসতে পারে। তার মানে এই টপিকগুলো সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলেই আমরা এই অধ্যায় সম্পর্কে অবগত হতে পারবো। আচ্ছা, চলো আমরা পরবর্তী পেজে যাই। তো এখানে আছে জীববিজ্ঞানের ধারণা। জীববিজ্ঞানের ধারণায় প্রথমে আমরা জীববিজ্ঞানকে ইংরেজিতে কি বলে এটা দাগিয়ে ফেলবো, যে জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। বায়োলজি শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ। গ্রিক কোন শব্দ থেকে এসেছে? বায়োস। বায়োস মানে জীবন, আর লগোস মানে জ্ঞান। তার মানে এই বায়োস অ্যান্ড লগোস থেকে এসেছে আমাদের বায়োলজি। দুটাই কী ধরনের শব্দ? গ্রিক শব্দ। আর বাকি পড়াটা তোমরা সবাই প্রথমবার যারা পড়বে তারা একবার রিডিং দিয়ে নিবে, এরপর আমার মনে হয় না এটা পড়ার খুব দরকার আছে। এরপরে চলো আমরা সরাসরি শাখায় চলে যাই, জীববিজ্ঞানের শাখাগুলো কি কি। ওকে, দেখো এখানে প্রধানত দুটো শাখায় ভাগ করছে জীববিজ্ঞানকে। দুটি শাখায় ভাগ করে নেওয়া হয়েছে, একটা উদ্ভিদ বিজ্ঞান আর একটা প্রাণী বিজ্ঞান। তো উদ্ভিদ বিজ্ঞানে কাদের নিয়ে আলোচনা করা হবে এটা তো আমরা নাম দেখেই বুঝতে পারছি, উদ্ভিদদের নিয়ে। আর প্রাণী বিজ্ঞানে কাদের নিয়ে আলোচনা করা হবে? প্রাণীদের নিয়ে। ওকে, আচ্ছা দেখো এখানে আরেকটা কথা বলেছে যে এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয়, যেমন ব্যাকটেরিয়া এবং ছত্রাক। আবার যখন প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতি কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করা দরকার হয়, তখন তার জীবনের ধরনভিত্তিক শাখা লাগসই হয় না। ওকে, এটা লাগবে না। আচ্ছা দেখো, জীববিজ্ঞানকে শাখাগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা ভৌত বা মৌলিক, আরেকটা ফলিত। এই দুই ভাগে ভাগ করা হয়। তো এই লাইনটা তোমরা দাগাতে পারো যে ভৌত বা মৌলিক এবং ফলিত এই দুই ভাগে জীববিজ্ঞানের শাখাগুলোকে ভাগ করা হয়। ওকে, এরপর আমরা যে শাখা সম্পর্কে জানবো তার আগে আমরা একটু জেনে নিই যে ভৌত শাখা আসলে কাদেরকে বলা হয় আর ফলিত শাখা কাদেরকে বলা হয়। তো ভৌত শাখা বলতে সেসব শাখাকে বোঝানো হয় যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়। আচ্ছা, এটা এখানে ফলিত শাখা আর ভৌত শাখার সংজ্ঞাটা বলে দেওয়া হয়েছে একদম ডিরেক্ট। তো কোনো কিছুর তাত্ত্বিক বিষয়টা যেখানে আলোচনা করা হয় এটা ভৌত শাখা। তো তাত্ত্বিক ভিত্তি এটা ভৌত শাখা। আর যেখানে প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়, যে ভৌত শাখারই যেখানে প্রয়োগগুলো তো সেটা আমাদের ফলিত শাখা। তাহলে প্রয়োগ সংক্রান্ত শাখা আমাদের ফলিত শাখা। আর তাত্ত্বিক বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা আমাদের ভৌত শাখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা,
ভৌত জীববিজ্ঞানে দেখো ভৌত শাখা কী কী আছে, তো এটা সম্পর্কে আমরা হচ্ছে এখন ডিটেলসে জানবো। যে ভৌত শাখার প্রথমটা রয়েছে অঙ্গসংস্থান বা মরফোলজি। জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। তাহলে অঙ্গসংস্থান থেকে আমরা বুঝতে পারছি যে হাত, পা, চোখ, কান, নাক, মুখ এগুলা কি আমাদের অঙ্গ না? তো আমাদের হচ্ছে বলতো সবাই কোনগুলা হচ্ছে অভ্যন্তরীণ এবং কোনগুলা বহি অঙ্গ, এটা সম্পর্কে কি আমরা জানি? এটা সম্পর্কে কি আমাদের ধারণা আছে? আচ্ছা, চলো আমরা দেখি বহি অঙ্গ সংস্থান কী কী হতে পারে এবং অন্ত অঙ্গ সংস্থান কী কী হতে পারে। তাহলে দেখো বহি অঙ্গ সংস্থান মানে কি? আমাদের বাহ্যিক অঙ্গগুলো। বাহ্যিক অঙ্গের মধ্যে কী কী আছে বলো তো, যেগুলো বহি অঙ্গ সংস্থান করতে পারে? তোমরা কি চিন্তা করতে পারছো? তাহলে বহি অঙ্গ সংস্থানের মধ্যে প্রথমেই কি পড়বে আমাদের? ত্বক। ত্বক হচ্ছে মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ, এটা কি তোমরা জানো? ত্বককে কি বলা হয়? ত্বককে বলা হয় মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ। ওকে, এরপরে চলে আসো যে বহি অঙ্গ সংস্থানের মধ্যে কি কি আছে। তাহলে ত্বক থাকতে পারে আমাদের, তারপরে দেখো তো চোখ কি বহি অঙ্গ সংস্থানের মধ্যে পড়ে? চোখ আছে, এরপরে কি আছে? কান, এরপরে কি আছে? নাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও অন্যান্য এক্সাম্পল আছে যা তোমরা জানো, এখন আন্দাজ করতে পারবে। এরপরে চলে আসো অভ্যন্তরীণ অঙ্গ সংস্থান বা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান। তো এটার ভিতর কি পড়বে? অন্ত অঙ্গ সংস্থানের মধ্যে কি কি পড়তে পারে? কি হতে পারে একটু গেস করো তো। আচ্ছা, হ্যাঁ, তোমরা প্রথমেই চিন্তা করছো আমরা জানি হৃৎপিণ্ড সম্পর্কে। এরপরে কি আছে? ফুসফুস। এরপরে কি থাকতে পারে বলো তো? পাকস্থলী, যকৃৎ, কিডনি ইত্যাদি। আচ্ছা, তাহলে এখন তোমাদের অভ্যন্তরীণ কোন অঙ্গ, তারপর হচ্ছে কোনটা বহি অঙ্গ, আশা করি তোমরা হচ্ছে একটু বেসিক নলেজ এ সম্পর্কে পেয়েছো। এরপরে চলে আসি আমরা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা। এটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস করা হয়। তুমি তোমার আশেপাশে দেখো কত ধরনের জীব রয়েছে। কিছু প্রাণী হচ্ছে শুয়ে চলে, কিছু দাঁড়িয়ে চলে, কিছু 4 পায়ে চলে, কিছু 2 পায়ে চলে, কারণ হৃৎপিণ্ড 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, আবার কিছু প্রাণীর হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, কারো 3, মানুষের কয়েক প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা কি তোমরা জানো? মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এই নানা ধরনের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবকে নানা ভাগে ভাগ করা হয়েছে। এটাই হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। তো আমি তো আশা করব যে তোমরা হচ্ছে শ্রেণীবিন্যাসের অপর নাম যে টেক্সোনমি, এই বিষয়টা মনে রাখবে। এটা হচ্ছে এমসিকিউতে আসে যে শ্রেণীবিন্যাসবিদ্যার মানে হচ্ছে অপশনে শ্রেণীবিন্যাসবিদ্যা না দিয়ে টেক্সোনমি কথাটা থাকে। তো এরপরে হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি, এটা সম্পর্কে তোমরা আগে থেকেই জানো। তো দেখো যে জীবদেহে নানা ধরনের জৈব রাসায়নিক ক্রিয়া চলে। তো জৈব রাসায়নিক ক্রিয়াগুলো কী কী হতে পারে? যেমন হচ্ছে শ্বসন, রেচন। সালোক সংশ্লেষণ কারা করে? উদ্ভিদরা করে। এর মাধ্যমে কি খাদ্য তৈরি করে না? প্রাণীদেহে শ্বসন ঘটে না? আচ্ছা, আবার কি হয়? রেচন হয়। তো বলো তো তোমরা আমাকে, শ্বসন কখন হয় বা শ্বসন কত সময় হয় এটা কি তোমরা জানো? শ্বসন 24 ঘন্টায় চলতে থাকে, দিন রাত্রি, এটা মনে রাখবো। শাখায় আসো, এটা হচ্ছে হিস্টোলজি। তো হিস্টোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়? টিস্যু নিয়ে আলোচনা করা হয়। তো হচ্ছে এখানে যখন প্রথমবার পড়ছো আমি আশা করব তোমরা হচ্ছে পুরো লাইন পড়বে, বোঝার চেষ্টা করবে, ভিতর থেকে পড়বে। এরপরে যেটা ইম্পর্ট্যান্ট মনে হবে তুমি ওটা দাগিয়ে ফেলবে। পরবর্তীতে যখন রিভাইজ করবে শুধু ওই লাইনটা বা হচ্ছে যে অংশটুকু দাগিয়েছো অতটুকুই পড়বে, কারণ বায়োলজিতে হচ্ছে হিউজ পড়া। তো তোমরা যদি সবই আবার পড়তে চাও তাহলে হচ্ছে এটা অনেক টাইম কনজিউমিং। তো আমি চাইবো হচ্ছে তোমরা এরকমভাবে যেটা ইম্পর্টেন্ট লাইন বা যতটুকু মনে রাখলে তোমার হচ্ছে বিষয়টা হোল টপিকটাই মনে থাকবে আর কি, তো তুমি অতটুকুই বা ওই অংশটুকুই শুধু দাগিয়ে রাখবে। হিস্টোলজিতে হচ্ছে জীবদেহের টিস্যু সমূহের গঠন নিয়ে আলোচনা করা হয়। ওকে, এরপরে আছে হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি।
এখানে হচ্ছে জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জায়গোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এখানে এত কিছু জানতে হবে না, ভ্রূণ কথাটা মনে রাখবা, জনন কোষ কথাটা মনে রাখবে, যে জনন কোষের যা যা ঘটে আর কি, উৎপত্তি, সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ, এগুলো যেখানে আলোচনা করা হয় এটা হচ্ছে এমব্রায়োলজি। ওকে, এরপর আছে হচ্ছে কোষবিদ্যা, এটা হচ্ছে সাইটোলজি, এখানে কোষের গঠন, কার্যাবলী এবং বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়। ওকে, বংশবিদ্যা বা হচ্ছে জেনেটিক্স, জেনেটিক্সে কী আলোচনা করা হবে, বংশগতি নিয়ে আলোচনা করা হবে। তো এখানে হচ্ছে বংশগতিতে একটু পয়েন্ট করে ফেলবা, কোষবিদ্যা বা সাইটোলজিতে কোষ একটু পয়েন্ট করে ফেলবা। তো এগুলার কিছু কিছু ইংলিশ টার্ম সহ শিখে ফেলবা, যেমন বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, জেনেটিক্স কথাটাও মনে রাখার চেষ্টা করবা। এরপরে আছে হচ্ছে বিবর্তনবিদ্যা বা ইভলিউশন, পৃথিবী প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশ। এখানে হচ্ছে বিকাশ কথাটা মনে রাখবা, যে কোনো কিছুর বিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, বিকাশ হচ্ছে, এটাই হচ্ছে বিবর্তন। ওকে, প্রাণের বিকাশ, বিবর্তন, ক্রমবিকাশ, এগুলো আলোচনা করা হয় কোথায়, ইভলিউশনে। আর হচ্ছে বাস্তুবিদ্যা, এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তো এটা সম্পর্কে তুমি যদি জানতে চাও তাহলে একটা পুকুরে বিবেচনা করতে পারো, যে পুকুরে কি থাকে, ছোট ছোট গাছ থাকে বা উদ্ভিদ, শৈবাল থাকে, তারপরে কি থাকে, ছোট মাছ থাকে, এরপরে কি বড় মাছ থাকে, জলজ পরিবেশের এক ধরনের বাস্তুতন্ত্র। আবার তুমি যদি মরুভূমির দিকে তাকাও, ওখানে তো পানি নেই তেমন, তো ওখানে দেখো তো প্রাণীগুলো বিভিন্ন ধরনের না, ক্যাকটাস, তারপরে হচ্ছে উট, এগুলা কি, ওদের কি, উটের কি পানি সংরক্ষণ করে রাখার ব্যবস্থা আছে, ক্যাকটাসের বৃদ্ধির জন্য কি পানি সংরক্ষণের অবশ্যই কোনো ব্যবস্থা আছে, বা পানি কম পরিমাণে ওর হলেই হয়ে যায়। তো দেখো তো এক এক বাস্তুতন্ত্রের এক এক ধরনের না, আমাদের আশেপাশের স্থলজ বাস্তুতন্ত্রই দেখো, যে আম গাছ, আম গাছে তুমি হচ্ছে, আম গাছ যদি তুমি মরুভূমিতে রেখে আসো, ও কি পানির অভাবে মারা যাবে না? তো দেখেছো এক এক জায়গার এক এক পরিবেশের বাস্তুতন্ত্র এক না, এক এক রকম না। তো এই প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের এই আন্তঃসম্পর্ক যেখানে আলোচনা করা হয়, এটাই হচ্ছে বাস্তুতন্ত্র। তারপরে আছে হচ্ছে এন্ডোক্রাইনোলজি, এখানে হচ্ছে হরমোন নিয়ে আলোচনা করা হয়। তো এন্ডোক্রাইনোলজি, এই টার্মটা মনে রাখবা ভালোভাবে। তারপরে হচ্ছে জীব ভূগোল, এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ফলিত জীববিজ্ঞান, জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। ওকে, চলো দেখা যাক। জীবাশ্ম বিজ্ঞান, এখানে হচ্ছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। আচ্ছা, এটা তোমরা বুঝতেই পারবে। জীব পরিসংখ্যানবিদ্যা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, এগুলো হচ্ছে নামের সাথে সাথে, নামটা জানলেই তুমি বুঝতে পারবে আসলে হচ্ছে এর কাজ কী, কোথায় কাজ করে, তো নামের সাথে সাথেই তোমরা বুঝতে পারবা। পরজীবীবিদ্যা, এখানে হচ্ছে প্যারাসাইটোলজিতে পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। মৎস্য বিজ্ঞান হচ্ছে ফিশারিজ, এখানে মাছের উৎপাদন, ব্যবস্থাপন এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। এটা কীটতত্ত্ব বা এন্টোমোলজি, এটা দাগিয়ে রাখো ইংলিশ নামটা সহ, এটা হচ্ছে এমসিকিউতে এসেছিল, তো এটা মনে রাখবা। ওকে, এরপরে আছে হচ্ছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। তো দেখো এটা থেকে তুমি জানতে পারবা যে অণুজীব কোনগুলো, অণুজীব বিজ্ঞানে কাদের নিয়ে আলোচনা করা হয়, অণুজীব নিয়ে। তার মানে কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, যেগুলো হচ্ছে আণুবীক্ষণিক, এরা সবই হচ্ছে অণুজীব। আশা করি তোমাদের মনে থাকবে এটা। এরপর আছে হচ্ছে কৃষি বিজ্ঞান, এখানে হচ্ছে কৃষি বিষয়ক বিজ্ঞান, এটা এগ্রিকালচার, কৃষি নিয়ে আলোচনা করা হয়। তো চিকিৎসা বিজ্ঞান হচ্ছে মানবদেহ রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। এটা জিন প্রযুক্তিতে হচ্ছে জিন প্রযুক্তি এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রাণ রাসায়নিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। পরিবেশ বিজ্ঞান হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। আর সামুদ্রিক জীববিজ্ঞান হচ্ছে মেরিন বায়োলজি, এখানে হচ্ছে সামুদ্রিক জীব সম্পর্কে আলোচনা করা হয়। বনজীব বিজ্ঞান দেখেছো, বনবিজ্ঞান, এগুলোর নাম থেকেই কি বোঝা যাচ্ছে না যে এটার কাজ কী হতে পারে বা এখানে কী কী ঘটনা ঘটতে পারে, আশা করি তোমরা বুঝতে পারছো। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, ফার্মেসি, ওষুধ নিয়ে আলোচনা করা হয়। এখানে বন্যপ্রাণীবিদ্যা, বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান ইত্যাদি। তো বায়ো ইনফরমেটিক্স এর এক্সাম্পল কি আছে, ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। তাহলে কোনটা ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, বায়ো ইনফরমেটিক্স। এটা এমসিকিউতে এসেছে, তো এটা অনেক ইম্পর্টেন্ট, একটু মনে রাখবো যে ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান কোনটি, বায়ো ইনফরমেটিক্স। এরপরে চলে আসো। আচ্ছা, এরপরে কিছু চিত্র আছে, তো চিত্র থেকে তোমাদের বুঝতে হবে যে কোনটা কোন শাখার। দেখো তো প্রথমে একটা মাছের ছবি না, তো মাছ তাহলে কোন শাখার হবে বলো তো, মৎস্য বিজ্ঞান, ফিশারিজ থেকে এসেছে। ওকে, আর হচ্ছে বাকিগুলা
তোমরা নিজেরা বের করবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ এবং বর্ণনা করা সম্ভব হয়েছে। আচ্ছা, এই লাইনটা দাগিয়ে রাখো, ইম্পর্টেন্ট আছে যে উদ্ভিদ কত লক্ষে নামকরণ করা হয়েছে, 4 লক্ষ, প্রাণী 13 লক্ষ। আমি চাইবো কি তোমরা হচ্ছে ইংলিশে বা বাংলায় এভাবে একটু লিখে রাখার চেষ্টা করবা, কারণ হচ্ছে এই বাংলা ওয়ার্ডের চেয়ে তুমি যখন সংখ্যা আকারে লিখবা এটা তোমার ব্রেইনে বেশি দিন থাকবে। তাই হচ্ছে তোমরা এইভাবে একটু লিখে রাখার চেষ্টা করবে, এটা তোমাদের জন্যই হেল্পফুল। ওকে, আচ্ছা, এরপরে যে লাইনটা মনে রাখতে হবে এটা হচ্ছে শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান কে রেখেছেন। এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস রেখেছেন। উনি কি সুইডিশ প্রকৃতিবিদ, উনি একজন সুইডিশ প্রকৃতিবিদ। 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাস তার অনেক আগ্রহ ছিল। কারণ তিনি একজন ডাক্তার ছিলেন, দেখেছো? উনি হচ্ছেন অ্যানাটমির অধ্যাপক হয়েছেন। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল। তিনি প্রথম জীবেই পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। তাহলে প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন কে? ক্যারোলাস লিনিয়াস। উনি চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি কোথা থেকে নিয়েছেন? আপসালা বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন। ওকে, এরপরে আসে হচ্ছে জীবজগতের শ্রেণীবিন্যাস। তো তোমরা হচ্ছে এই ছকটা দেখলে আশা করি বুঝতে পারবে যে জীবজগতের শ্রেণীবিন্যাস কেমন হয়ে থাকে। তো জীবজগৎকে হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটা। আচ্ছা, এখানে একটু বিষয় জানতে হবে, এটা হচ্ছে এই ক্যারিও বা ক্যারি অন, এটা হচ্ছে নিউক্লিয়াস বোঝায়। নিউক্লিয়াস তো তোমরা সবাই চিনো, তো নিউক্লিয়াস বোঝায়, নিউক্লিয়াসকে বোঝায়। প্রো মানে কি? আদি, তার মানে কি আদি নিউক্লিয়াসযুক্ত যে পর্ব, এটা হচ্ছে সুপার কিংডম 1। আর ইউ মানে হচ্ছে ভালো বা সুগঠিত, সুগঠিত অথবা ভালো, এই কথাটা হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে ভালো বা সুগঠিত। আর হচ্ছে ক্যারিওটা মানে কি আমরা শিখলাম? নিউক্লিয়াস। তার মানে ইউক্যারিওটা কি? সুগঠিত নিউক্লিয়াস যুক্ত যে পর্ব, এটা হচ্ছে আমাদের কি সুপার কিংডম 2 এর অন্তর্গত। ওকে, তাহলে দেখো সুপার কিংডম 1-এ শুধু একটা রাজ্য আছে, সেটা হচ্ছে মনেরা। আর সুপার কিংডম 2-তে রয়েছে 4টা রাজ্য, একটা হচ্ছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। আশা করি তোমাদের মনে থাকবে এটা। তো এটা হচ্ছে তোমরা ছক দেখেই বুঝতে পারবা। ওকে, এরপরে যেটা জানতে হবে এটা হচ্ছে R.H. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে বা হচ্ছে 5 কিংডমে ভাগ করার প্রস্তাব করেন। পরবর্তীকালে মার্গুলিস 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত এবং বিস্তারিত রূপ দেন। আচ্ছা, এটা মনে রাখবে যে R.H. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব করেন। পরবর্তীতে মার্গুলিস 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন। কত সালে দেন, কে দেন, এই কথাটা একটু মনে রাখতে হবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এই পর্যন্ত মনে রাখলেই চলবে আশা করা যায়। আচ্ছা, আজকে আমরা হচ্ছে এই ক্লাসে এই পর্যন্তই রাখবো।